আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, প্রভাষক গণিত, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় দ্বিতীয় অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রামের ওপর একটি ক্লাস নেব। তোমরা ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, যে জায়গাগুলো বুঝবে না সেই জায়গাগুলো নোট করে রাখবে, যেন পরবর্তীতে তুমি সেগুলা প্রশ্ন করে জেনে নিতে পারো। তো আমরা দেখি আজকের আমাদের টপিকে কি কি আলোচনা করা যায়, অর্থাৎ তোমরা কি শিখবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। এই অধ্যায়টা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রাম কি, যোগাশ্রয়ী প্রোগ্রামের ব্যবহার, যোগাশ্রয়ী প্রোগ্রামে কি কি সুবিধা রয়েছে, এগুলো আমরা দেখব। অর্থাৎ তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, 1 নম্বরের প্রশ্নগুলার অ্যান্সার তুমি উদাহরণের মধ্যে, অর্থাৎ বইয়ের প্রথম থেকে উদাহরণে যে ইয়াগুলো দেওয়া আছে এগুলা তুমি রিডিং পড়লেই এইগুলো বুঝতে পারবে। অর্থাৎ তোমাদের প্রথম কাজ হচ্ছে এই অধ্যায়টা রিডিং পড়া। তো আমরা দেখি একটু রিডিং পড়ে আসি। অর্থাৎ যোগাশ্রয়ী, এখানে দেখো লেখা আছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। অর্থাৎ যোগাশ্রয়ী শব্দের অর্থ রৈখিক এবং প্রোগ্রাম শব্দের অর্থ পরিকল্পনা, যা দ্বারা কোনো কর্ম সম্পাদনের বিভিন্ন উপায়ের মধ্যে হতে একটি উৎকৃষ্ট উপায় নির্ধারণ করা বোঝায়। ব্যক্তিগত জীবনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা করি। অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিকল্পনা। বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এবং উৎপাদন কারখানাগুলোতেও সুপরিকল্পনা দ্বারা সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব। অর্থাৎ এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ব্যবসা বাণিজ্য বা কলকারখানাগুলো এই যোগাশ্রয়ী প্রোগ্রামের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। অর্থাৎ স্বল্প বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা কিভাবে অর্জন করা যাবে, এগুলো সব কোম্পানি বা কারখানার মূলনীতি। অর্থাৎ অল্প পরিমাণ বিনিয়োগ করব কিন্তু মুনাফাটা হবে আমার বেশি। তাহলে এই ধারণাটা পাচ্ছি আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে। ঠিক আছে, তো তোমরা এটা রিডিং পড়বে। আমি দেখো সংজ্ঞাটা আরেকবার বলতেছি। যোগাশ্রয়ী প্রোগ্রাম কি? 2 বা ততোধিক স্বাধীন চলক। স্বাধীন চলক মানে আমরা যে চলকগুলো ইচ্ছে মতো নিতে পারি সেগুলো হচ্ছে স্বাধীন চলক। 2 বা ততোধিক স্বাধীন চলক সম্বলিত সমীকরণ, যেমন XYZ, এগুলো সম্বলিত সমীকরণ আমরা অনেক দেখে আসছি। তাহলে 2 বা ততোধিক স্বাধীন চলক সম্বলিত সমীকরণ ও অসমতার সেট। অর্থাৎ এর আগে আমরা সমান চিহ্ন দিয়ে সমীকরণ দেখছি, এইখানে অসমতা দিয়েও তুমি সমীকরণগুলো দেখবে বা সমীকরণকে প্রকাশ করা হবে। 2 বা ততোধিক স্বাধীন চলক সম্বলিত সমীকরণ অসমতার সেট হতে অধীন চলকের সবচেয়ে সুবিধাজনক মানের জন্য, অধীন চলককে এখানে ডিসিশন মেকিং চলকও বলা হয়, অর্থাৎ সিদ্ধান্ত চলক। অর্থাৎ অধীন চলকের সবচেয়ে সুবিধাজনক মানের জন্য স্বাধীন চলকগুলির মান নির্ণয়ের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। অর্থাৎ আমার 2 বা ততোধিক স্বাধীন চলক থাকবে, এরকম কিছু সমীকরণ থাকবে যে সমীকরণের সাহায্যে আমরা ডিসিশন মেকিং অর্থাৎ অবজেক্টিভ ফাংশন, অর্থাৎ অন্য একটা সমীকরণ থাকবে যেটা হচ্ছে অধীন চলক দিয়ে প্রকাশ করা হবে। 2 বা ততোধিক স্বাধীন চলককে একটা সমীকরণ দ্বারা প্রকাশ করা হবে। এখন সেই সমীকরণের মানটা সুবিধাজনক মানের জন্য স্বাধীন চলকের যে মানের জন্য আমরা এই অধীন চলকের মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন বুঝতে পারবো, সেইটাই হচ্ছে
চলকগুলির মান নির্ণয়ের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। অর্থাৎ স্বাধীন চলকের একটা বা দুইটা মানের জন্য, অর্থাৎ স্বাধীন চলক যদি দুইটা স্বাধীন চলক থাকে তাহলে দুইটা মানের জন্য অবজেক্টিভ ফাংশনটা হয় সর্বনিম্ন হবে, না হয় সর্বোচ্চ হবে। তাহলে যে বিন্দুতে ফাংশনটি সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে ওই অধীন চলকের জন্য ওই ফাংশনটি স্বাধীন চলকগুলির মান নির্ণয়ের একটি বিশেষ পদ্ধতি বলা হচ্ছে এটা। অর্থাৎ সংজ্ঞাটিতে অনেকগুলি বিষয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ দুই বা ততোধিক স্বাধীন চলকের সমীকরণ বা অসমতার সেট থাকবে। সেট হতে অধীন চলকের সবচেয়ে সুবিধাজনক মান আমরা প্রথমে বের করব। সে মানের জন্য স্বাধীন চলকগুলির মান নির্ণয়ের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। তাহলে দেখো, যোগাশ্রয়ী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং এক প্রকার আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি যার সাহায্যে গাণিতিক প্রক্রিয়ায় সঠিক পরিকল্পনার মাধ্যমে সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায়। এটা আমরা পূর্বেই আলোচনা করলাম। যোগাশ্রয়ী প্রোগ্রামিং এ ব্যবহৃত উপাত্তগুলির নির্ভরতার ভিত্তিতে উৎপাদন কতগুলি সমীকরণ বা অসমতার মাধ্যমে প্রদত্ত শর্তাধীনে একটি যোগাশ্রয়ী ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা যায়। স্বল্প বিনিয়োগ করে সর্বাধিক উৎপাদন বা মুনাফা অর্জনের নিম্নোক্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখানে দেওয়া আছে উৎপাদনযোগ্য পণ্যের কাঙ্ক্ষিত মান নির্ণয়, অর্থাৎ উৎপাদনযোগ্য পণ্য অর্থাৎ যে পণ্যগুলো উৎপাদন করা হবে তার কাঙ্ক্ষিত মান নির্ণয়। 2 নম্বর হচ্ছে উৎপাদনের প্রতিবন্ধকতাসমূহ নির্ণয়, সর্বোচ্চ মুনাফা অর্জন, উৎপাদন ও বন্টনের সমন্বয়। তাহলে এগুলো হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্ত। ঠিক আছে, এই শর্তগুলো তোমাদের পড়তে হবে। তো লাস্টে একটা কথা বলছে, এটা দেখবো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, আধুনিক উৎপাদন ও বন্টন ব্যবস্থায় যোগাশ্রয়ী প্রোগ্রাম একটি অপরিহার্য হাতিয়ার। ঠিক আছে, এই কথার আলোকে তোমাকে বলতে পারে যে এই উক্তিটির যথার্থতা বিচার করো বা ব্যাখ্যা করো, তাহলে তোমাকে এই ব্যাখ্যাগুলো দিতে হবে। অর্থাৎ তুমি এখান থেকে প্রথম থেকেই এই অধ্যায়টা রিডিং পড়বে। আমরা এরপরের ইয়েটা দেখি, যোগাশ্রয়ী প্রোগ্রামের ব্যবহার, অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রামটা কোথায় কোথায় ব্যবহার হয়। আমি মূল বিষয়টা বলে দিচ্ছি, তোমরা বিস্তারিত আর কি রিডিং পড়বে। দেখো, যোগাশ্রয়ী প্রোগ্রামটা অনেক জায়গায় ব্যবহার হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে খাদ্য সমস্যা সমাধানে যোগাশ্রয়ী প্রোগ্রামটা আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। তারপরে 2 নম্বর বলছে সর্বাপেক্ষা অনুকূল উৎপাদন সমস্যা, অর্থাৎ সর্বনিম্ন ব্যয় করে আমরা সর্বোচ্চ মুনাফা অর্জনে কত একক উৎপাদন করব এবং বিক্রয় করব তা এই যোগাশ্রয়ী প্রোগ্রাম দ্বারাই নির্ধারণ করা হয়। তারপর পরিবহন সমস্যা সমাধানে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম ব্যবহার করে থাকি। আধুনিক ব্যবসা বাণিজ্য বিষয়ক সমস্যা সমাধানে যোগাশ্রয়ী প্রোগ্রাম ব্যবহার হয়ে থাকে। এরপরে দেখো, যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্ত বলে, অর্থাৎ আমরা এর আগেও দেখছি। তো যোগাশ্রয়ী প্রোগ্রামের কতগুলি শর্ত রয়েছে আমরা দেখে নিই। যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্তগুলা, সমস্যার একটি অভীষ্ট ফাংশন যেটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন, যে মুনাফা বা উৎপাদন ব্যয় অবশ্যই থাকতে হবে, যার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। যে বললাম যে কিছু স্বাধীন চলকের কিছু মানের জন্য আমাদের একটি অবজেক্টিভ ফাংশন বা অধীন চলকের মান বের করতে হবে, হয় সর্বোচ্চ বা অথবা সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে, এবং তাকে সিদ্ধান্ত চলকের রৈখিক অপেক্ষক হিসাবে প্রকাশ করা যাবে। এই যে এটাই বললাম, সিদ্ধান্ত চলক বা ডিসিশন মেকিং চলকও বলা হয়। ডিসিশন মেকিং চলকের রৈখিক অপেক্ষক হিসাবে প্রকাশ করা যাবে। সমস্যার অবশ্যই বিকল্প পদ্ধতির কার্যক্রমের ব্যবস্থা থাকতে হবে। যেমন একটি দ্রব্য দুইটি মেশিনে প্রস্তুত হতে পারে, করাই যাইতে পারে। এরূপ ক্ষেত্রে সমস্যা হবে কোন মেশিনে কত একক দ্রব্য প্রস্তুত হবে তা নির্ণয় করা। সমস্যার জন্য অবশ্যই সীমিত সম্পদ থাকতে হবে। যেমন একটি উৎপাদন কারখানায় কাঁচামালের যোগান সীমিত হতে
বাধ্য। সবসময় যে বেশি থাকবে এর কোনো কথা নাই, সীমিত হতে পারে। প্রতিষ্ঠানের প্রদত্ত সীমাবদ্ধতা ও শর্তগুলি একাধিক রৈখিক অসমতায় প্রকাশযোগ্য হবে। এখন একটি প্রতিষ্ঠানে কি কি সীমাবদ্ধতা আছে সেগুলো একটা রৈখিক অপেক্ষক বা রৈখিক অসমতার দ্বারা প্রকাশযোগ্য হতে হবে। সিদ্ধান্ত চলকগুলি অবশ্যই পরস্পর সম্পর্কযুক্ত ও অঋণাত্মক হতে হবে। যেমন দুই প্রকার দ্রব্যের একটি এক্স একক ও অন্যটি ওয়াই একক প্রস্তুত করা হলে এক্স ওয়াই অঋণাত্মক হবে, অর্থাৎ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এবং ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ অঋণাত্মক হতে হলে 0-র চাইতে বড় হতে হবে অথবা 0-র সমান হতে হবে। এরপরে আমরা দেখি যোগাশ্রী প্রোগ্রামের সুবিধা, অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করলে আমরা কি কি সুবিধা অর্জন করতে পারবো। যোগাশ্রী প্রোগ্রামের মূল লক্ষ্য, আমরা বারবারই একটা কথা বলে আসছি, যোগাশ্রী প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে দক্ষ ব্যবহার ও সর্বোচ্চ মুনাফা অর্জন, অর্থাৎ স্বল্প ব্যয় করে সর্বাধিক মুনাফা অর্জন। বিষয়টি বিভিন্ন কার্যক্রমে বিভক্ত। যেমন দেখো, ব্যষ্টিক অর্থনীতি ও ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা, যেমন পরিকল্পনা, উৎপাদন, পরিবহন, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে যোগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করে অনেক সুবিধা পাওয়া যায়। সীমিত পরিমাণ কাঁচামাল, জনবল ও যন্ত্র দক্ষতার সঙ্গে যথাসম্ভব কম ব্যবহার করে উৎপাদনে কাঙ্ক্ষিত পরিমাণ, গুণগত মান নিশ্চিতকরণ ও সর্বাধিক মুনাফা অর্জন করা। যোগাশ্রয়ী প্রোগ্রামের আরও কিছু সুবিধা দেওয়া আছে। ভবিষ্যতে উৎপাদনকে অধিকতর লাভজনক করার পরিকল্পনা গ্রহণে দূরদৃষ্টি ও দক্ষতা বৃদ্ধি করা, অর্থাৎ এই তোমরা পয়েন্টগুলা রিডিং পড়বে, তাহলে আমার মনে হয় তোমরা এটা মুখস্থ করে ফেলতে পারবে। এটা আমি রিডিং না পড়ে তোমরা রিডিং পড়বে। নেক্সট ক্লাসে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে প্রশ্ন করবে। আমি লাস্টের একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। সামরিক কার্যক্রমে সেনাবাহিনীর ব্যয় কমানো এবং শত্রুপক্ষের অধিক ক্ষতি সাধনে যোগাশ্রী প্রোগ্রামের ভূমিকা অপরিসীম, অর্থাৎ সামরিক কাজেও যোগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করে আমরা সুবিধা পেয়ে থাকি। যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা গঠন, অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রামে যে সমস্যা গঠন করব সেগুলা কিভাবে সমাধান করব বা কিভাবে সমস্যা গঠন করব সেগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ সমস্যায় প্রদত্ত উপাত্ত হতে উদ্দেশ্য চলক নির্বাচন করে তার সাথে সম্পর্কিত চলকগুলি চিহ্নিতকরণ। উদ্দেশ্য চলক বলতে আমরা অবজেক্টিভ ফাংশনকে বোঝাচ্ছি, অর্থাৎ অধীন চলক। উদ্দিষ্ট চলককে জেড মনে করে, অর্থাৎ অবজেক্টিভ ফাংশনকে জেড মনে করে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়ের জন্য তার সাথে সম্পর্কিত চলকদের পরিমাণকে এক্স ওয়াই গাণিতিক প্রতীকে সূচিতকরণ, অর্থাৎ জেড দ্বারা আমরা একটা সমীকরণ চিহ্নিত করব, যে সমীকরণের স্বাধীন চলকগুলো থাকবে এক্স ওয়াই এগুলা দিয়ে। সমস্যা সমাধানে সম্ভাব্য বিকল্পগুলিকে নির্বাচিত চলকগুলির মাধ্যমে গাণিতিক অপেক্ষক বা রৈখিক সম্পর্ক আকারে প্রকাশকরণ। কারণ সমস্যা সমাধানের জন্য আমাদের এক বা একাধিক আবার স্বাধীন চলকের সমীকরণ থাকবে, অসমতা থাকবে, সেগুলা অবজেক্টিভ ফাংশন অর্থাৎ জেড এর সাথে সম্পর্কযুক্ত। উৎপাদনযুক্ত বিভিন্ন পণ্যের পরিমাণ নির্ধারণ করে তা হতে সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে সর্বনিম্ন উৎপাদন ব্যয়ের জন্য মুনাফা, ব্যয় ও অন্যান্য চলকের মধ্যে সম্পর্ক গাণিতিক ফাংশনের সাহায্যে প্রকাশ করা যাবে। সম্পদের প্রাপ্যতায় প্রতিবন্ধকগুলি চিহ্নিত করে রৈখিক সমতা বা অসমতা রূপে প্রকাশকরণ ও তাদের লেখচিত্রসমূহের ছেদবিন্দু হতে প্রান্তিক বিন্দু নির্ণয়করণ। লেখচিত্র হতে আমরা এমন একটা বিন্দু পাব যেই বিন্দুর জন্য জেড এর মান সর্বোচ্চ অথবা সর্বনিম্ন বের হবে, ওই বিন্দুটাকে আমরা সমাধান বিন্দু হিসেবে চিহ্নিত করব। এবার আমরা দেখে আসলাম যোগাশ্রী প্রোগ্রামের সুবিধা, ব্যবহার, সমস্যা গঠন, ঠিক আছে, এবং উদ্দেশ্য দেখলাম যে স্বল্প বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন। এবার আমরা যোগাশ্রী প্রোগ্রামে একটি অঙ্ক সমাধান দেখব,
যে অঙ্কটা তোমাদের বইয়ের 2 নম্বরের 2-এর 4 নম্বরটা আমরা সমাধান করব এবং দেখব যে এই অধ্যায়ে সবচাইতে সহজ একটা অধ্যায়। ঠিক আছে, খুব বেশি অঙ্ক করা লাগবে না। আমার মনে হয় তোমার 2টা অঙ্ক তুমি যদি ভালো করে শিখো তাহলে তুমি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক পারবে। ঠিক আছে, সবগুলো অঙ্ক একই নিয়মের, 2টা অঙ্ক তুমি ভালোভাবে শিখলে তোমার অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ একটা সর্বোচ্চকরণ বের করা আর একটা সর্বনিম্নকরণ বের করা। তাহলে আমরা প্রথমে আজকে শিখব সর্বোচ্চকরণ। দেখো এখানে লেখা আছে নিম্নলিখিত যোগাশ্রী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সর্বোচ্চকরণ করো। যেখানে জেডটাকে অবজেক্টিভ ফাংশন বলা হয়, z=2x + 3y দেওয়া আছে এবং জেডের জন্য কিছু শর্ত ফাংশন দেওয়া আছে। একটা হচ্ছে 2x + 2y <= 10, আরেকটা দেওয়া আছে x + y <= 6, x <= 4, x <= 0, y <= 0। আমরা বলেছিলাম x y এই দুইটাকে অঋণাত্মক হতে হবে, এই জন্য এই দুইটা শর্ত এখানে যুক্ত করে দিয়েছে। এখন এটাকে আমরা সমাধান করব। এটা অনেকবার পরীক্ষায় এসেছে, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা আমি আলোচনা করতেছি। খুব ভালো মতো মনোযোগ দিবে। একটা অঙ্ক শিখেই তুমি যাতে এখান থেকে 10টা অঙ্ক করার দক্ষতা অর্জন করতে পারো। প্রথম যে শর্তটা দেওয়া আছে দেখো, x + 2y <= 10। এই যে শর্তগুলো দেওয়া আছে শর্তগুলো আমরা লিখে নিলাম প্রথমে। এখানে গিভেন যে শর্ত দেওয়া আছে সবগুলো শর্তই আমরা একটার পর একটা লিখলাম। এবার অসমতাগুলির অনুরূপ সমীকরণ, অর্থাৎ অসমতাটা উঠিয়ে দিয়ে এবার অসমতা জায়গায় আমরা সমান চিহ্ন বসাবো। তাহলে এখানে দেখো কয়টা সমীকরণ আমরা করতে পারি, 1টা 2টা 3টা 4টা 5টা সমীকরণ আমরা নিয়ে আসতে পারি। তো আমরা প্রথমে 1 নম্বরটা দেখব। 1 নম্বরটা কি, x + 2y = 10। তাহলে এইটা সমীকরণ, এইটার থেকে আমরা প্রত্যেকটা সমীকরণকে সরলরেখার আদর্শ সমীকরণ হিসাবে প্রকাশ করব। এটা তোমরা ক্লাস 9-10-এ হায়ার ম্যাথে স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছো। সরলরেখার আদর্শ সমীকরণের প্রকাশ, অর্থাৎ আদর্শ সমীকরণটা হয় এরকম আকারের, x/a + y/b = 1। তাহলে আমরা এই সমীকরণটি সেরকমই তৈরি করেছি। এটা কিভাবে তৈরি করলাম দেখো, এই পাশে যে সমীকরণটা ছিল আমরা উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করেছি। কি করেছি, উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করেছি। তাহলে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে x/10 লেখা যায়, প্লাস এবার y, এখানে 2y/10, তাহলে 10কে ভাগ করলে 5 হয়, এই জন্য y/5 লিখছি, = 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার x + y = 6, এটা লিখতে পারি 2 নম্বর অসমতা থেকে। তাহলে এটাকেও যদি আমরা আদর্শ সরলরেখা সমীকরণে রূপান্তর করি তাহলে উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে x/6 + y/6 = 1। তাহলে আমাদের 1 নং আর 2 নং সমীকরণ আমরা প্রকাশ করতে পারলাম। 3 নম্বরটা, এটাকে আমরা x = 4 লিখতে পারি। 3 নম্বর সমীকরণ x = 4, আর এটা হচ্ছে x = 0, এটা y = 0, অর্থাৎ 1 2 3 4 5 5টা সমীকরণ আমরা লিখে নেব। এরপরে প্রথম কাজ হচ্ছে আমরা একটা সূত্র শিখে আসছি যে লেখচিত্রের ওপর, অর্থাৎ x ও x' মূলবিন্দু যখন থাকবে লেখচিত্রের ওপর, আমরা জানি x অক্ষ থাকে আর y অক্ষ। লেখচিত্রে 2টা অক্ষ থাকে, একটা x অক্ষ আর একটা y অক্ষ। তাহলে x অক্ষের উপরে যে কোনো বিন্দুর y স্থানাঙ্ককে 0 ধরা হয়। x অক্ষের উপরে y স্থানাঙ্কটা 0 হয় আর y অক্ষের উপরে x স্থানাঙ্ক 0 হয়। এইটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে আমরা 2টা স্থানাঙ্ক লিখতে পারি, অর্থাৎ x অক্ষের উপর স্থানাঙ্ক কত হবে, y অক্ষের উপর স্থানাঙ্ক কত হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যখন x স্থানাঙ্ক ধরব তখন tan 0, কারণ x অক্ষের উপর y 0, তাহলে স্থানাঙ্কটা হবে tan 0। আরেকটা হবে 0 5, অর্থাৎ y অক্ষের উপর x স্থানাঙ্ক 0, তাহলে হবে 0 5।
অনুরূপভাবে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে লিখতে পারবো দুইটা স্থানাঙ্ক, একটা হবে 60 আর একটা হবে 06। এইটা আমি বলে দিলাম। এবার দেখো আমি যে কথাগুলো বললাম তার সাথে মিলে কিনা। ঠিক আছে, অর্থাৎ যে দুইটা সরলরেখার আদর্শ দুইটা থাক তিনটা থাক, আদর্শ সমীকরণে প্রকাশ করার পরে আমরা একটা সমীকরণ থেকে দুইটা করে স্থানাঙ্ক বের করে নিব। ঠিক আছে, দুইটা করে স্থানাঙ্ক বের করে নিব। এই স্থানাঙ্কগুলো তুমি নামও দিতে পারো, এ বি সি ডি, এইভাবে তুমি ডিনোট করে দিতে পারো, অর্থাৎ নির্ধারণ করে দিতে পারো। এবার আমরা দেখি, পরের পেজে আসলাম, অর্থাৎ 5টা সমীকরণ লিখে নিয়েছে। এবার 1 ও 2 থেকে পাই। তাহলে 1 নং সমীকরণের স্থানাঙ্কগুলো দেখো, এক্স অক্ষের উপরে ওয়াই স্থানাঙ্কের 0 ধরছে, অর্থাৎ 10 0। আর পরেরটা হচ্ছে 05, অর্থাৎ ওয়াই অক্ষের উপরে এক্স স্থানাঙ্ক 0, তাহলে 05। এবার 2 নং সমীকরণে ওয়াই স্থানাঙ্ক 0, অর্থাৎ 60। আর তারপরে এক্স স্থানাঙ্ক 0, অর্থাৎ 06। তাহলে আমরা 1 এবং 2 সমীকরণ থেকে এই 4টা স্থানাঙ্ক পেলাম। তাহলে বিন্দুগুলো পাওয়া যায়। এবার এই বিন্দুগুলোকে আমরা গ্রাফে বসাবো, অর্থাৎ লেখচিত্রে বসাবো। তো লেখচিত্রে বসাইতে হলে আমাদের একটা ভাষা লিখতে হয়, অর্থাৎ কিছু কথা লিখতে হয়। সেটা হচ্ছে গ্রাফ কাগজে এক্স ও ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষ থাকে, এক্স ও ওয়াই অক্ষ ও মূল বিন্দু চিহ্নিত করি। এখন দুইটা অক্ষ ধরে মূল বিন্দু ও চিহ্নিত করব। এখন স্কেল, অর্থাৎ উভয় অক্ষে 2 বাহু সমান 1 একক, অর্থাৎ দুইটা করে ঘর সমান 1, অর্থাৎ এক ঘর সমান 1 একক সমান 2 ঘর গুনবো। অর্থাৎ যদি এখানে 10 থাকে তাহলে 10-এর জন্য আমরা, এটা যেহেতু এক্স এর স্থানাঙ্ক, তাহলে 10-এর জন্য আমরা 20 ঘর গুনবো। এইটা হচ্ছে বোঝাচ্ছে, এটা 2 বাহু সমান 1 একক। তাহলে এই বিন্দুগুলা আমরা বসাবো। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণের বিন্দুগুলো বসাবো, অর্থাৎ 1 নম্বর রেখার। তাহলে এই দুইটা বিন্দু বসাবো। তাহলে এই দুইটা বিন্দু যদি বসাই, তাহলে ওয়াই স্থানাঙ্ক 0, অর্থাৎ ওয়াইয়ের দিকে কোনো যাবে না ঘর, শুধু ডান দিকে যাবে, যেহেতু এক্স স্থানাঙ্কটা প্লাস। তাহলে এটা 0 বিন্দু থেকে আমরা 20 ঘর সামনের দিকে যাব, 20 ঘর সামনের দিকে এই পজিশনে আসে। ঠিক আছে, এই পজিশনটা হচ্ছে 20 ঘর। এই যে এখানে নিচের দিকে দেখো লেখা আছে 20, তাহলে এটা হচ্ছে 20 ঘর সামনে আসলাম। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের, এটা হচ্ছে 20 ঘর সামনে আসলাম। তারপরে আমরা দেখব 05। তাহলে 05, এটা এক্সের দিকে 0, এবার ওয়াইয়ের দিকে 5 ঘর, অর্থাৎ 5 ঘর হলে আমাদের ওয়াইয়ের দিকে 10 ঘর উঠবে। তাহলে এদিকে দেখো এখানে উঠছে 10 ঘর, 10 ঘর। তাহলে এই রেখাটা আমরা যদি যোগ করি, তাহলে আমরা এরকম এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দু যদি যোগ করি, তাহলে এরকম একটা সরলরেখা পাই। তাহলে এই সরলরেখাটার নাম হচ্ছে 1 নম্বর সরলরেখা। এখানে এটা 1 নম্বর সরলরেখা হবে, সরি এখানে 2 উঠে আছে, এই সরলরেখাটার নাম হবে 1 নম্বর সরলরেখা। তাহলে আমরা 1 নম্বর সরলরেখা আঁকলাম গ্রাফে। এখন এখানে দেখো একটা তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা তোমাদের বুঝতে হবে। তীর চিহ্নটা এদিকে দিল কেন? উপরের দিকেও তো দিতে পারতো, তাই না? অর্থাৎ 1 নম্বর সমীকরণটা তোমরা অসমতাটা ভালো করে খেয়াল করে দেখো, আমি নিয়ে যাচ্ছি তোমাদের। দেখো এখানে এক্স প্লাস ওয়াই, এই দুইটার মান যদি আমরা যোগ করি, তাহলে এই দুইটা মান 10-এর চাইতে বড় হতে পারবে না, 10-এর সমান হবে অথবা 10-এর ছোট হবে। তাহলে এই কারণে এখানে এরিয়াটা দেখাই দিছে যে এই যে রেখাটা, এই রেখাটা কি এখানে 10 পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ মান 10 পর্যন্ত, এই এতটুকু, অর্থাৎ এদিকে গেলে 10-এর বেশি হয়ে যাবে, এই জন্য এদিকে আর যাইতে পারবে না, এই জন্য এই রেখাটা এই দিকে আসবে। ঠিক আছে, এর রেঞ্জগুলা নিচের দিকে, অর্থাৎ 0-র দিকে যেতে থাকবে আস্তে আস্তে, এই জন্য তীর চিহ্নটা এদিকে বোঝানো হয়েছে। এবার আমরা 2 নম্বর সমীকরণটা সমাধান করি। 2 নম্বরের জন্য আমরা পেয়েছি 6006। একইভাবে আমরা এই দুইটা বিন্দু গ্রাফে বসাবো, অর্থাৎ 60 যদি বসাই, তাহলে 6-এর জন্য আমরা ডান দিকে নিব হচ্ছে 12 ঘর, 12 ঘর। তাহলে এই বিন্দুটা পাচ্ছি, এটা হচ্ছে 12 ঘর। আর পরের বিন্দুটার জন্য আমরা নিব 06, অর্থাৎ ওয়াইয়ের দিকে 12 ঘর। তাহলে এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
ঠিক আছে। 2 নম্বর সমীকরণের জন্য এই রেখাটা আমরা পেলাম। তাহলে এই রেখাটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে এই দুইটার সমীকরণ বিন্দু যদি যুক্ত করি, তাহলে রেখা দুইটি এই সি বিন্দুতে ছেদ করতেছে, সি বিন্দুতে ছেদ করে। তাহলে সি বিন্দুতে ছেদ করলো, সি বিন্দুর পজিশনটা কত কত এটা আমাদের এবার দেখতে হবে। তাহলে এদিক থেকে আমরা যদি গুনি, সিকে যদি নিচের দিকে আসি, তাহলে আমরা পাই 1 2 3 4, 4 ঘর উপরের দিকে সি বিন্দুতে ছেদ করছে। তাহলে যদি ডান দিকে 4 ঘর যায়, তাহলে এক্স এর মানটা হবে 2, কারণ আমরা 2 ঘর সমান 1 একক ভাষাটা লিখেছি, 2 বাহু সমান 1 একক, এই জন্য এক্স এর মান হবে এখানে 2। আবার উপরের দিকে যদি গুনি, তাহলে এখানে আমরা পাচ্ছি 8 ঘর, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 ঘর। তাহলে এখানে ওয়াই এর মানটা হবে 4। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা পাইলাম কিভাবে আমরা, 2 এবং 4। একইভাবে আরেকটা রেখা বাকি থাকে x = 4। এইটার সমীকরণ যদি আমরা আঁকতে চাই, অর্থাৎ সরল রেখা যদি গ্রাফে আঁকতে চাই, তাহলে x = 4 অর্থাৎ y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা হবে। x = 4 হচ্ছে y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমীকরণ এইটা। তাহলে এর সমান্তরাল হচ্ছে x এর দিকে 4 ঘর, অর্থাৎ 8 ঘর যাবে। তাহলে 8 ঘর এই পর্যন্ত আসে, তাহলে এইটা y অক্ষের ওপর y এর অক্ষর মতো হয়ে যাবে এই সমীকরণটা। এটাকে দেখানো হচ্ছে যে x = 4 এই সমীকরণটি। তাহলে এই সমীকরণটি আমাদের 2 নম্বর সমীকরণকে এই বি বিন্দুতে ছেদ করছে। 2 নম্বর সমীকরণকে বি বিন্দুতে ছেদ করছে, ছেদ বিন্দুটা হচ্ছে 4 2। এটা আগের মতো একইভাবে, অর্থাৎ এখানে 8 ঘরের দিকে গিয়েছে, এই জন্য আমরা 4 ঘর নিয়েছি। 4 x এর মান হবে 4, আর উপরের দিকে 4 ঘর গেছে, এই জন্য y এর মান হবে 2। তাহলে আমাদের সমাধান বিন্দুটা হচ্ছে এখন মূল বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, অর্থাৎ সমাধান বিন্দু হবে ও এ বি সি ডি ও, এই এরিয়াটুকু। আর এই যে তীর চিহ্নগুলো তোমাদের আমি বুঝাই দিলাম যে রেঞ্জটা কোন দিকে হবে, যেহেতু লেস দেন অর ইকুয়াল আছে, এই জন্য জিরোর দিকে আসতে থাকবে। ঠিক আছে, এর মানগুলো সবসময় জিরোর দিকে আসতে থাকবে। এইটা ছিল তোমাদের গ্রাফ। আশা করি গ্রাফটা তোমরা বুঝেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। গ্রাফটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, গ্রাফ একটা যদি তুমি বোঝো, প্রত্যেকটা কিন্তু একই রকম, অর্থাৎ যে সমীকরণগুলো দেওয়া থাকবে, সমীকরণের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে স্থানাঙ্কগুলো বের করে গ্রাফে বসাইতে হবে। বসায় একটা সমীকরণের জন্য একটা সরল রেখা টানতে হবে। এইভাবে তুমি প্রত্যেকটা সমীকরণে মান বসানোর পর দেখবে যে যে সরলরেখাটা যেখানে স্পর্শ করছে বা ছেদ করছে, ছেদ বিন্দুটা বের করতে হবে। বের করে এইবার রেঞ্জটা কোন দিকে, এইটা নিচের যদি লেস দেন অর ইকুয়াল থাকে, তাহলে নিচের দিকে বাড়াই দিবে, দিয়ে যতটুকু এই শূন্যের অর্থাৎ অক্ষ দুইটাকে স্পর্শ করবে, এটাই হবে তার সমাধান বিন্দু। তাহলে আমরা পেলাম ও এ বি সি ডি, এটা হচ্ছে সমাধান বিন্দু। এবার আমরা দেখি পরের লাইন কি আছে, সমীকরণটি লেখো, অঙ্কন করি। তাহলে আমরা অঙ্কন করেছি সমাধান এলাকা ও এ বি সি ডি। ঠিক আছে, ক্ষেত্রের শীর্ষ নির্ণয় করি। প্রান্তিক বিন্দুগুলি হচ্ছে ও 0 0, এ 4 0, বি 4 2, সি আমরা পেয়েছি 2 4 আর ডি 0 5। এখন এই বিন্দুগুলা জেড এর যে ফাংশন ছিল, অর্থাৎ জেড সমান একটা সমীকরণ দেওয়া ছিল, জেড = 2x + 3y, এই বিন্দুগুলো আমরা জেড এর ওই সমীকরণে বসাবো। অর্থাৎ মূল বিন্দুতে জেড এর মানটা কত হবে, এক্স এর মানটা যদি এখানে 0 বসাই আর ওয়াই এর মানটাও 0 বসাই, তাহলে জেড সমান 0 হয়ে যায়। আবার এ এর মানটা যখন 4 0, অর্থাৎ এক্স এর মান 4, ওয়াই এর মান 0, তাহলে এখানে হয় 2 × 4 + 3 × 0 = 8। আবার বি এর মান 4 2 বিন্দুতে জেড সমান হয় 2 × 4 + 3 × 2 = 14, যোগ করলে হয় 14। এবার সি বিন্দুতে 2 4 বিন্দুতে জেড = 2 × 2 + 3 × 4 = 16। এবার ডি বিন্দু অর্থাৎ 0 5 বিন্দুতে জেড = 2 × 0
প্লাস 3 গুণন 5 ইকুয়াল টু 15। তাহলে এই বিন্দুগুলোতে আমরা জেড এর মান বের করলাম। এখন এই মানগুলো বের করে দেখছি সবচাইতে বড় মান 16 পেয়েছি। তাহলে 16 মানটা পেলাম, এটা হচ্ছে সবচাইতে বড় মান। আর আমাদের প্রশ্নে বলছিল যে অবজেক্টিভ ফাংশনকে সর্বোচ্চকরণ করতে। তাহলে সর্বোচ্চ মানটা কত? 16। তাহলে 16 মানটা কোন বিন্দুতে পেয়েছি আমরা? 2, 4 বিন্দুতে 16 মান পেয়েছি। এই জন্য সুতরাং জেড এর সর্বোচ্চ মান 16। এখানে তুমি কমা দিয়ে লিখে দিবে যে যখন x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 4। এটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ সমাধান বিন্দু। অর্থাৎ জেড এর সর্বোচ্চ মান 16 যখন x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 4। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। এই একটা অঙ্ক করেই বাকি অঙ্কগুলো সেম একই রকম অঙ্ক। তোমাদের আমি বেশি ওই জন্য পড়া দিব না, তোমাদের রিডিং পড়তে বলেছি। তোমরা এই অধ্যায়টা প্রথম থেকে রিডিং পড়ে নিবে। আর একটা অঙ্ক শুধু করাইলাম, একটা অঙ্ক খুব ভালো মতো করে করবে। বুঝতে না পারলে তারপরেও আমাকে আবার বলবে। আমি যথাসম্ভব চেষ্টা করেছি, আশা করি যে তোমরা বুঝেছো। এখন দ্বিতীয় গ্রাফটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমাদের এইটার মতো সেম উদাহরণ আছে, 1 নম্বরে উদাহরণটা দেখার চেষ্টা করবে। আমি দেখি তোমাদের কিছু এইচডব্লিউ দেব এইটার আলোকে, মানে সেম কিছু এইচডব্লিউ তোমরা করবে। এইচডব্লিউটা দেখে নাও। দেখো তোমাদের বাড়ির কাজ, অর্থাৎ উদাহরণ 1 নম্বর। আমি যে অঙ্কটা করিয়েছি এইটার সাথে মিল রেখে তোমাদের 1 নম্বর উদাহরণটা দেখতে বললাম। তোমরা আশা করি যে পারবে। সেম একটা উদাহরণ 1 এবং অনুশীলনী তোমরা করবে 2 নং এর। আমি 4 নম্বরটা করে দিয়েছি, তোমরা করবে 2 নং এর 1 ও 3। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের নতুন একটা অধ্যায় সম্পর্কে ধারণা দিয়েছি। তোমরা বিষয়টা সহজভাবে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আসলে যে কোনো জিনিস সহজভাবে নিলে তোমার এটা সহজই লাগে। প্রথমেই যদি মনে করো যে এটা কঠিন, তাহলে নিজের ভেতরে একটা ভয় কাজ করবে। তো এটা খুব কঠিন না, একদমই সহজ একটা চ্যাপ্টার। লেস দেন অসমতা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সহজ। আর সবচেয়ে সুবিধা হচ্ছে 2টা অঙ্ক করলেই তুমি অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। অর্থাৎ 2টা অধ্যায় প্রশ্ন করলে তুমি সৃজনশীলে একটা অ্যান্সার দিতে পারবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আর নয়। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দোয়া করবে যাতে আমরা খুব শীঘ্রই সরাসরি ক্লাস করতে পারি। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।